আজকের ফিজিক্স ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। দেখো, প্রথম অংশে আমরা কার্য আর ক্ষমতা নিয়ে ডিসকাস করেছিলাম। বলেছিলাম যে দ্বিতীয় অংশে আমরা শক্তি নিয়ে ডিসকাস করা শুরু করব। তাহলে প্রত্যেকেই হেডিং করে নাও, শক্তি ব্যাকেটে এনার্জি। তাহলে কাউকে যদি প্রশ্ন করা হয় শক্তি বা এনার্জি বলতে কি বোঝো, কি বলবে? নিজের ভাষায় বলো কেউ একজন। কার্য করার সামর্থ্যকে এনার্জি বলা হয়। কার্য করার সামর্থ্যকে এনার্জি বলি। তাহলে একটু এই যে মানে ব্যাপারটা যদি একটু ভালো করে ব্যাখ্যা করি তাহলে কি বলতে পারি? কোনো বস্তু বা সংস্থার মধ্যে নিহিত বা সঞ্চিত কার্য করার মোট সামর্থ্য কি বলে? শক্তি বলে। তাহলে একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে শক্তির পরিমাপ। তাহলে একটা জাস্ট ছোট্ট করে পয়েন্ট লিখে নাও যে শক্তির পরিমাপ ইজ ইকুয়াল টু, ভালো করে শুনবে, কৃতকার্য। ঠিক আছে? যেটাই শক্তি সেটাই কিন্তু কৃতকার্য। তাই এই শক্তির রাশিমালা কৃতকার্যের রাশিমালার সঙ্গে একদম অ্যাবসোলুটলি একই। একইটা কি? একইটা হচ্ছে নোট, মানে লিখে নাও, প্রযুক্ত বল ইন্টু সরণ। প্রযুক্ত বল গুণিত সরণ। মনে রাখার ব্যাপার হয়েছে। বোঝা গেছে? তাহলে যেটাই কৃতকার্য সেটাই প্রযুক্ত বল ইন্টু সরণ, সেটাই কিন্তু শক্তির পরিমাপ। তাহলে কি আমার আর বলার প্রয়োজন আছে এই শক্তির একক কি হবে? বলার প্রয়োজন আছে? তোমরা নিজেরাই বলো শক্তির একক তাহলে কি হবে? শক্তির একক একইভাবে এসআই আর সিজিএস এ কৃতকার্যের সঙ্গে একই হচ্ছে। তাহলে কি কি একটা নোট ডাউন করে নাও। জুল। আর জুলটা কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। আর সিজিএস এ কি হবে? তাড়াতাড়ি কি হবে সিজিএস এ? আর্গ। হ্যাঁ কি না? মনে রাখা প্রয়োজন। এটা কিন্তু শক্তির একক যেটা কৃতকার্যের এককের সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এর পরে হেডিং করে দেখে নিতে পারো কি? মাত্রা। তাহলে কৃতকার্যের মাত্রা কি? কেউ একটা বলবে। কৃতকার্যের মাত্রা কি কেউ একটা বলবে? বলা উচিত, অবশ্যই বলা উচিত। ml to t minus 2. এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এইটাই ছিল কৃতকার্যের মাত্রা, এটাই কিন্তু শক্তির মাত্রা। এরপরে শক্তি যে একটা বিশেষ রাশি, এটা কি ধরনের রাশি? এটা কি ধরনের রাশি বলো? কি মনে হয়? স্কেলার না ভেক্টর? দেখো, শক্তি না একটা মান রয়েছে, কিন্তু শক্তির কোনো দিক নেই, তাই শক্তি হলো স্কেলার। Scalar. ঠিক আছে? স্কেলার রাশি। দেখো, তাহলে যেগুলো বললাম মোটামুটি কৃতকার্যের সঙ্গে মিল পাচ্ছি আমরা। তাহলে শক্তির ব্যাপারটা কি? তাহলে শক্তির সঙ্গে কৃতকার্যের পার্থক্যটা কি? ভালো করে শুনবে। কার্যও যেমন অদৃশ্য, শক্তিও কিন্তু অদৃশ্য, যার কোনো ভর নেই, আয়তন নেই, কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য। কথা বুঝতে পারলে? আমাদের যে ইন্দ্রিয় রয়েছে আমরা কিন্তু শক্তিকে ফিল করতে পারি। বোঝা গেছে? ভালো করে শোনো। এরপরে একটা ছোট্ট করে নোট ডাউন করো, শক্তির বিভিন্ন রূপ। জাস্ট ছোট্ট করে হেডিং করে নাও, ইম্পর্টেন্ট পয়েন্ট, শক্তির বিভিন্ন রূপ। তাহলে শক্তির বিভিন্ন রূপ কি কি? কি মনে হয়? কি মনে হয়? পরপর পয়েন্ট একটু বলো তো, কি কি শক্তি হতে পারে? তাহলে প্রথমেই নোট ডাউন করো। আমি আর শক্তি কথাগুলো ইউজ করছি না, প্রতিটা কথায় শক্তি তোমরা অ্যাড করবে। যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি, হ্যাঁ কি না, তাপ শক্তি, তারপরে আলোক শক্তি, আর বলো তোমরা যেটা মনে হয় বলতে থাকো। শব্দ শক্তি। চুম্বক শক্তি। শব্দ শক্তি একদম কারেক্ট। চৌম্বক শক্তি, পরপর নোট ডাউন করো। চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি, আর তারপরে নোট ডাউন গতি শক্তি। সৌর শক্তি, সৌর শক্তি। তারপরে এদিকে নোট ডাউন করো পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি, বায়ু শক্তি, জলশক্তি, এগুলো প্রভৃতি। দেখো আরো রয়েছে প্রভৃতি। তার মধ্যে তোমাদের মনে হতে পারে স্যার আপনি আরো কিছু বললেন না, মিস করলেন, গতি স্থিতি। দেখো, ওটা মিস করিনি, ওইটা আমি এক্ষুনি লেখাতে শুরু করব। যে এই যে গতিশক্তি আর স্থিতিশক্তি, এটা কোন শক্তির দুটো ভাগ বলা যাবে? এটা কিন্তু যান্ত্রিক শক্তির ভাগ। ঠিক আছে? তো আমার নেক্সট আলোচ্য পয়েন্ট হবে যান্ত্রিক শক্তি। তো প্রত্যেকে হেডিং করে নাও, যান্ত্রিক শক্তি। দেখো, এরপরেই তোমাদের রিজনিং ক্লাস নেওয়া শুরু করব, তো একটু তাড়াতাড়ি করাচ্ছি।
বুঝতে পারলে? আজকে এই টপিকটা শেষ করে দেবো, ছোট্ট টপিক বাকি আছে। যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কাকে বলে, কি মনে হয় বলা যাবে? যান্ত্রিক শক্তি বলতে কি বুঝি? কে কি বলবে দেখি শুনি একটু। যান্ত্রিক শক্তি কাকে বলে? হুম, দেখি দেখি কি বলে। যান্ত্রিক শক্তি বলতে আমরা কি বুঝি? কেউ একটা নিজের ভাষায়, চৈতালি, দেবস্মিতা, রূপঙ্কর, হুম, নিজের ভাষায় বলো না, ভুল হোক না। সুদর্শন, প্রসেনজিৎ বলো। প্রসেনজিতের বলা উচিত, তুমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। বল, যান্ত্রিক শক্তি বলতে আমরা কি বুঝি? দেখো, যান্ত্রিক শক্তি কি? যে কোনো সংস্থা বা কোনো বস্তুতে স্থির বা গতিশীল অবস্থায় তার মধ্যে যে একটা 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 স্থিতিশীল বা গতিশীল শক্তি বজায় থাকে, তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে এই যান্ত্রিক শক্তিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? এই যান্ত্রিক শক্তিকে ভাগ করা যায় দুটো ভাগে। আচ্ছা, প্রত্যেকে একটু মিউট করে দাও না, একটু আওয়াজ আসছে, বুঝলে? দেখো, তাহলে প্রথম ভাগটা কি? প্রথম ভাগ নোট ডাউন করো, গতিশক্তি। গতিশক্তি। আর তারপরটা কি? স্থিতিশক্তি। ইংলিশ টার্মগুলো মোটামুটি তোমরা এর সঙ্গে পরিচয় করানো প্রয়োজন। গতিশক্তি ইংলিশ কি? গতিশক্তি ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি। আর স্থিতিশক্তি ইংলিশ কি? পোটেন্সিয়াল এনার্জি। পারলে লিখে রাখো, কাইনেটিক এনার্জি আর হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এই গতিশক্তি বলতে কি বুঝি? তাহলে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে যে শক্তি বিরাজ করে তাকে গতিশক্তি বলে। এই গতিশক্তিকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কেউ বলতে পারবে তিনটে ভাগ কি কি? তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রৈখিক গতিশক্তি। রৈখিক গতিশক্তি অর্থাৎ সরল রেখায় চলমান কোনো বস্তু কণার গতিশক্তিকে রৈখিক গতিশক্তি বলি। আবর্ত গতিশক্তি। আবর্ত গতিশক্তি। আবর্ত বলতে কোনটা? কোনো ঘূর্ণায়মান লাট্টু, কোনো গাড়ির চাকা, কোনো নাগরদোলা, যেটা একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু সাপেক্ষে রোটেট করছে, তাদের যে গতিশক্তি তাকে বলে আবর্ত গতিশক্তি। এরপরে নোট ডাউন করো, কম্পনজনিত গতিশক্তি। কম্পনজনিত গতিশক্তির এক্সাম্পল বলা যাবে পেন্ডুলাম ঘড়ি। যে নির্দিষ্ট বিস্তারের সাপেক্ষে যে গতিশীল অবস্থা বিরাজ করছে তাকে বলা হয় কম্পনশীল গতিশক্তি। হ্যাঁ কি না? এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। এবার স্থিতিশক্তির বাস্তবিক এক্সাম্পল কি? কে বলবে? স্থিতিশক্তির বাস্তবিক এক্সাম্পল কি? স্থিতিশক্তি বলতে যে অবস্থানের জন্য বা আকৃতির জন্য, ভালো করে শুনবে, অবস্থানের জন্য কোনো গতিশীল মানে কোনো স্থির সংস্থায় যে শক্তি সঞ্চিত হয় তাকে আমরা বলতে পারি অবস্থানের জন্য সেই শক্তি। আর একটা বিশেষ কোনো আকৃতির দরুন বা আকৃতি সৃষ্টির দরুন যে শক্তি বিরাজ করে তাকে বলা হয় আকৃতির জন্য স্মৃতিশক্তি। তাহলে এর দুটো বাস্তবিক এক্সাম্পল লিখে রাখো। দেখো, এটা কিন্তু কি বলছি আমরা? এটা কিন্তু স্মৃতিশক্তির এক্সাম্পল বলছি। হচ্ছে লিখে রাখো যে অবস্থানের জন্য, অবস্থানের জন্য, আর একটা হচ্ছে আকৃতির জন্য। আকৃতির জন্য বলো, অবস্থানের জন্য কোনো যন্ত্র সংস্থা কোনো বস্তুতে একটা শক্তি বিরাজ করছে, যার বাস্তবিক এক্সাম্পল কি হবে? পরীক্ষায় কোশ্চেন দেয়, এডেলের পরীক্ষায় এসছে কোশ্চেনটা, বলা যাবে লিখে রাখো জলাধার। হ্যাঁ কি না? মানে একটা অবস্থানে নদীর মধ্যে বাঁধ সৃষ্টি করে একটা জলাধার তৈরি করা হয়েছে। শুনতে পেলাম না কথা অঙ্কিতা, কেটে কেটে গেল, একদম একদম ক্লিয়ার হলো না। কি বললে বলো? আচ্ছা, আমি এগিয়ে যাই। তাহলে জলাধারের মধ্যে একটা জলের স্বাভাবিক গতিপথকে রোধ করে স্থির অবস্থাতে একটা মানে জল যে সঞ্চিত করা হচ্ছে এর দরুন কি হচ্ছে? একটা স্মৃতিশক্তি লাভ হচ্ছে। এটা হচ্ছে অবস্থানের জন্য। আকৃতির জন্য কি হবে? আমরা ছোটবেলায় দম দেওয়া ঘড়ি দেখেছি বা দম দেওয়া খেলনা দেখেছি। সেখানে কি হয়? দম দিয়ে দিলে অর্থাৎ স্প্রিং এর আকৃতি পরিবর্তনের জন্য কি হয়? একটা বস্তুতে প্রচুর পরিমাণ স্মৃতিশক্তি মানে সঞ্চিত হয়। সেই দমটা যখন ছেড়ে দিই সে নির্দিষ্টভাবে সেই শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়। তাহলে নোট ডাউন করো, দম দেওয়া ঘড়ি বা দম দেওয়া গাড়ি। হ্যাঁ কি না?
ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। ক্লিয়ার হয়েছে? হুম। কি বলছো বলো, স্যার কথা শুনতে। বাড়ির ট্যাঙ্কের যেগুলো জল থাকে ওইগুলো কি হবে এটা জলাধার related? জলাধারে বলতে কিছুটা ক্ষেত্রে সত্যি, কারণ আমরা উচ্চতা তৈরি করি মানে কি, আমি এক্ষুনি এটা দুটোর রাশিমালা লিখবো, তখনই বুঝতে পারবে উচ্চতায় একটা শক্তি তৈরি হয়। কারণ তুমি কোনো ট্যাঙ্ক মাটিতে বসালে কি সব জায়গায় যাবে? এখানে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা স্মৃতিশক্তি আর একটা যে জলের সমচ্চশীলতা ধর্ম। এই দুটো ধর্মের উপর ভিত্তি করে ট্যাঙ্ক বসানো হয়। তবে অবশ্যই একটা ট্যাঙ্ক উপরের দিকে বসানো মানে ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে তার শীর্ষক তত বৃদ্ধি পাবে। কারণ এক্ষুনি যেটা বলতে যাচ্ছিলাম তোমরা তার আগে বলেই দিলে, যে এই শীর্ষক একটা বিশেষ রাশিমালা আছে। কি রাশিমালা দ্বারা প্রকাশ করা হয়? এম জি এইচ। লিখে নাও, এম জি এইচ। এম মানে ভর, জি মানে অভিকর্ষ ত্বরণ, এইচ মানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। মনে থাকবে, এম জি এইচ। এম মানে ভর, জি মানে অভিকর্ষ ত্বরণ, এইচ মানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। গতিশক্তি এর রাশিমালা কি? স্মৃতিশক্তির রাশিমালা বলেছি, গতিশক্তির বলবো না তা নয়, অনেকেই কম বেশি জানো, বললে খুশি হব। বলো দেখি। হাফ এম হাফ এমভি হাফ এম স্কোয়ার। বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার, প্রত্যেকেই কম বেশি জানি। এমটা কি? এমটা এমটা কি? এম হচ্ছে বস্তুর ভর, ভি কি? ভি হচ্ছে বেগ। ভি হচ্ছে বেগ, লিখে রাখো কথাগুলো, পরে কিন্তু অসুবিধা হবে। ভি হচ্ছে বেগ, হচ্ছে। তাহলে এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ, তাহলে রাশিমালা কি? হাফ এম ভি স্কোয়ার। একই না? কোনো অসুবিধা নেই। এরপরে আর একটা আমাদের জানার দরকার। নেক্সট একটা হেডিং করে নাও, আমি আর বিবৃতিটা লেখাবো না, তবে খুব খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা। সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। কেউ একটু জাস্ট বিবৃতিটা বললে খুব খুশি হব। ছোট্ট করে হেডিং করো, শক্তির নিত্যতা সূত্র। একটু বলো তো কি বলতে চাইছে এই ব্যাপারটায়, তাড়াতাড়ি বলো দেখি। শক্তির নিত্যতা সূত্র কি? তাড়াতাড়ি। স্যার এই ওই যে পৃথিবীর শক্তির হুম। সৃষ্টি বা বিনাশ নেই, এটাই বলতে চেয়েছে। হ্যাঁ, বা আরেকটু। শক্তি শক্তিকে মানে ধ্বংস করা যায় না, অন্য রূপে রূপান্তরিত করা যায়। তাহলে ভালো করে বলতে গেলে এটা বলতে পারি যে শক্তি বিভিন্ন রূপ রয়েছে। কোনো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। মহাবিশ্বে বা পৃথিবীতে মোট শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক বা স্থির থাকে। হ্যাঁ কি না? এটাকে কি বলতে পারি? শক্তির নিত্যতা সূত্র। এই নিত্যতা সূত্রের সাপেক্ষে আমাদের যেটা জানার প্রয়োজন হয়, বিভিন্ন শক্তির থেকে বিভিন্ন শক্তিতে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনটা এতটা ইম্পর্টেন্ট যে এক্সাম্পলের রেসপেক্টে কোশ্চেন আছে। দেখো আমি কিছু এক্সাম্পল করাবো, তারপর যদি তোমাদের মনে হয় আমাকে কিন্তু বলতে পারো। ফার্স্ট, স্থিতি থেকে গতি। আমি আর শক্তি কথাটা অ্যাড করছি না। স্থিতিশক্তি থেকে গতিশক্তি, বাস্তবিক এক্সাম্পল কি হবে? কে বলতে পারে? সি শক্তি থেকে গতিশক্তি। উপর থেকে কিছু কোনো বস্তুকে নিচে ছেড়ে দিলে এটা গতিশীল হয়। এই আমি এক্ষুনি দুটো এক্সাম্পল লিখিয়েছি, কি বলতো? একটা জলাধার, একটা দম দেওয়া গাড়ি। তাহলে দেখো দুটোই কিন্তু এর এক্সাম্পল। দেখো জলাধার থেকে যদি হঠাৎ করে জল ছাড়া হয় তাহলে তার গতি শক্তি বা গতিটা বৃদ্ধি পায়। তাহলে একটা পেন্ডুলামের দম দেওয়া, পেন্ডুলামকে টেনে ছেড়ে দেওয়া, বা একটা একটা ধরো কি বলবো, মানে কোনো দোলনা, দোলনাতে তুমি যদি একটা টেনে ছেড়ে দাও সে দুলতে থাকবে বেশি কিছুক্ষণ। তাহলে এগুলো প্রত্যেকটা এক্সাম্পল লিখে রাখো। জলাধারের জল ছাড়া, লিখে নাও পয়েন্ট প্রত্যেকটা। জলাধারের জল ছাড়া, লিখে নাও। পেন্ডুলামের গতি, লিখে রাখো। পেন্ডুলাম টেনে ছেড়ে দেওয়া, হ্যাঁ কি না? এগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটা স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হওয়া, হ্যাঁ কি না? মনে থাকবে। নেক্সট কি? যান্ত্রিক থেকে তাপ। যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, খুব সহজ এক্সাম্পল। বলো দেখি, যান্ত্রিক শক্তি তাপ শক্তি কনভার্ট হচ্ছে। এক্সাম্পল বলো বলো।
দেখো, হাতে হাত ভেরি হাতে গুড, হাতে আমি ঘষলে। এইটাই বলতে যাচ্ছিলাম, হাতে হাত ঘষলে হাত গরম হয়ে ওঠে। ওকে, হাতে হাত ঘষা বলতে কি একটা কাজ করা, কাজ বলতে যান্ত্রিক যান্ত্রিক শক্তিটা কনভার্ট হচ্ছে তাপ শক্তিতে। হাতে হাত ঘষলে তা গরম হয়ে ওঠে। এগুলো প্রত্যেকটা কিন্তু কম্পিটিটিভের ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তা গরম হয়ে ওঠে একদম। যেভাবে নোট লেখাচ্ছি নোট লেখো, দেখবে আপকামিং পরীক্ষাগুলো সায়েন্সে অনেক কমন পাবে। হচ্ছে নেক্সট, যান্ত্রিক থেকে আলোক, কে বলতে পারে? যান্ত্রিক থেকে আলোক, বলো কি হতে পারে? যান্ত্রিক থেকে আলোক বলা যাবে? বলা উচিত কিন্তু যান্ত্রিক থেকে আলোক। একই রকম ঘষার উপর ডিপেন্ড করেই বলো, যে পাথরে পাথর ঘষলে একটা স্পার্ক করে বা একটা স্ফুলিঙ্গ হয়। লিখে রাখো, পাথরে পাথর ঘষলে স্ফুলিঙ্গ। পাথরে পাথর ঘষলে, হাতে ঘষলে তো স্ফুলিঙ্গ হবে না, তাপ হতে পারে, কিন্তু পাথরে পাথর ঘষলে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। ওকে, একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। হচ্ছে নেক্সট পয়েন্ট করো, যে যান্ত্রিক থেকে তড়িৎ, এটা বলা উচিত, এটা বলা উচিত, এটা সহজ। যান্ত্রিক থেকে তড়িৎ, তাড়াতাড়ি বলো বলো। জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ বলতে পারি, কিন্তু ওটা একটা অ্যাপ্লিকেশন। হুম, ঠিকই যাচ্ছ, ঠিকই যাচ্ছ, বলো। ডায়নামো বা জেনারেটর, জেনারেটর। হ্যাঁ কি না, হবে কি না, ডায়নামো বা জেনারেটর। নেক্সট নোট ডাউন করবে, যে তড়িৎ থেকে আলো, এটা একদম ইজি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তড়িৎ থেকে আলো, তড়িৎ থেকে আলো, তাড়াতাড়ি বলো, কি হবে? তড়িৎ থেকে আলো, লাইট, নর্মাল লাইট, এত চিন্তা করার কি ঘরে আছে? বাল্ব। ঘরের যে কোনো বাল্ব, মোবাইলের স্ক্রিন, তড়িৎ থেকে আলো। তুমি চার্জ দিয়ে আসো বলে তোমার তো স্ক্রিন জ্বলে উঠছে, তোমার যতক্ষণ স্ক্রিন টাইম ততক্ষণ তোমার চার্জ নষ্ট হচ্ছে, হ্যাঁ কি না, তড়িৎ থেকে আলো। এবার যদি বলি যে তড়িৎ থেকে শব্দ, এটাও সহজ কোশ্চেন, তাড়াতাড়ি। তড়িৎ থেকে শব্দ, বৈদ্যুতিক ঘন্টা। বৈদ্যুতিক রেডিও। হ্যাঁ, রেডিও, ঘন্টা, যে কোনো মিউজিক্যাল সামগ্রী প্রত্যেকটাই তড়িৎ থেকে শব্দ। কলিং বেল, লাউড স্পিকার, টেলিফোন, রেডিও, প্রত্যেকটা ফোনের রিংটোন। লিখে রাখো যে বৈদ্যুতিক ঘন্টা সহ অনেক এক্সাম্পল রয়েছে। হচ্ছে আর কি এক্সাম্পল বলতে পারি? তড়িৎ থেকে তাপ, এরও অনেক এক্সাম্পল আছে। দুটো এক্সাম্পল তাড়াতাড়ি দাও। তড়িৎ থেকে তাপ শক্তি, হিটার। আর একদম কারেক্ট, হিটার, আর বৈদ্যুতিক ইস্ত্রি। ইস্ত্রি, গিজার ইস্ত্রি। প্রভৃতি, হ্যাঁ কি না? লিখে রাখো, ইস্ত্রি বা আয়রন, হিটার, গিজার প্রভৃতি, টোস্টার। হচ্ছে এবার চলো, তড়িৎ থেকে যান্ত্রিক কি হবে? এটার এক্সাম্পল বলো তো। তড়িৎ থেকে যান্ত্রিক, বৈদ্যুতিক পাখা। একদম কারেক্ট, পারফেক্ট অ্যান্সার। পাখা, ফ্যান, বৈদ্যুতিক ফ্যান, হ্যাঁ কি না? ফ্যান ব্যতীত আর কিছু, কোনো মোটর, হ্যাঁ কি না? তড়িৎ দিচ্ছি, সে মোটর কাজ করছে, হ্যাঁ কি না? এইগুলো প্রত্যেকটা কিন্তু যে তড়িতের সাপেক্ষে যান্ত্রিক বা একটা যন্ত্রশক্তিতে পরিণত হচ্ছে। হচ্ছে নেক্সট নোট ডাউন করবে, যে আলোক থেকে রাসায়নিক, এটাতে পরীক্ষায় খুব আসে। আলোক থেকে রাসায়নিক, আলোক সংশ্লেষ। সালোক আলোক সংশ্লেষ, সংশ্লেষ। একদমই তাই। রাসায়নিক নোট ডাউন করে নাও, সালোক সংশ্লেষ। দেখো, এই রোববার ও পরশু দিন, সরি, কালকে কোনো পরীক্ষা রাখছি না, কিন্তু তার পরের সপ্তাহে পরীক্ষা রাখবো। সিলেবাস আমি সোমবার দিন বলে দেবো, ভালো করে করবে। মোস্ট প্রবাবলি ম্যাথ আর রিজনিং পরীক্ষা নেব, বা শুধু ম্যাথ পরীক্ষা নেব, একটু বড় সিলেবাস করে। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে, যে রাসায়নিক থেকে গতি, রাসায়নিক থেকে গতি, কে বলবে? রাসায়নিক থেকে গতি, গতি না লিখে গতির সঙ্গে যান্ত্রিকও বলে রাখতে পারো। বল কি হবে, কি বলতে চাইছি? রাসায়নিক থেকে গতি শক্তি বা যান্ত্রিক শক্তি, কি হবে? তো ব্যাটারি। বলতে পারো ব্যাটারি, একদম তাই, ব্যাটারি। তো ব্যাটারিটা চলে না নিজে, আমরা বলতে পারি আমাদের শরীর, আমাদের শরীর, হ্যাঁ কি না? আমাদের শরীরে কি হয়, আমরা পুষ্টিদ্রব্য গ্রহণ করি, সেখানে রাসায়নিক শক্তি আমাদের যান্ত্রিক অর্থাৎ যে কোনো কার্যাবলী সম্পাদনের জন্য ইউজ করা হয়। তারপর লিখে নাও জ্বালানির ব্যবহার। ওকে, তুমি একটা সে গাড়িতে পেট্রোল, ব্যাটারি চালিত টোটো। হ্যাঁ হ্যাঁ বলতে পারি, প্রত্যেকটা বলতে পারি।
জ্বালানির ব্যবহার, যে কোনো জ্বালানি, তুমি ওটাও তো একটা জ্বালানি, হ্যাঁ কি না? তবে টোটোর ক্ষেত্রে না, মানে আমি ঠিক প্রপার এক্সাম্পল বলতে পারি না। টোটোর ব্যাটারি থাকে, ব্যাটারিটা চার্জ দেওয়া হয়, তাহলে প্রথমে তড়িৎ কনভার্ট হচ্ছে স্থৈতিক শক্তিতে, পরে স্থৈতিক কনভার্ট হচ্ছে রাসায়নিকে, সেই রাসায়নিক থেকে আরম্ভ হচ্ছে যান্ত্রিক, অনেকগুলো ট্রান্সফার হচ্ছে। বুঝতে পারলে? কেন আমাকে চার্জ দেওয়ার ব্যাপারটা রয়েছে ওখানে। হচ্ছে, চল দেখি এরপরে এরপরে এটা পারা যায় কিনা দেখি। রাসায়নিক থেকে রাসায়নিক থেকে আলোক, এটা কি পারা যাবে? এনটিপিসির কোশ্চেন, দেখি কে বলতে পারে, ভেবে বলো। রাসায়নিক শক্তি কনভার্ট হচ্ছে আলোক শক্তিতে, বাস্তবিক এক্সাম্পল বলো বলো বলো, বলা উচিত তাড়াতাড়ি, লিখে রাখো। মোমবাতি জ্বলা, মোমবাতি জ্বলা, হ্যাঁ কি না? মোমবাতি জ্বলা আলো পাওয়া যায়, কিন্তু মোমবাতি স্যার জ্বলা জোনাকিতে হতে পারে স্যার। জোনাকি, ভেরি গুড এক্সাম্পল, সুন্দর। জোনাকি, লুসিফেরিন নামক রাসায়নিকের উপস্থিতি, জোনাকি, হ্যাঁ স্যার। ভেরি গুড, পারফেক্ট এক্সাম্পল। চলো এরপরে, শব্দ থেকে যান্ত্রিক, এটা ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। শব্দ থেকে যান্ত্রিক, ভেবে বলবে, ভেবে বলবে। স্যার ওই প্রচন্ড বিস্ফোরণে কাঁচ ফেটে গেলে এটা হবে? হ্যাঁ একদম সুন্দর, লিখে রাখো। বিস্ফোরণের শব্দে, বিস্ফোরণের শব্দে, শব্দে কাঁচ ভাঙা। ওকে, কম্পন সৃষ্টি হওয়া, কম্পন সৃষ্টি বলতে একটা যান্ত্রিক ক্রিয়া, তারপরে তার দরুন কাঁচ ভেঙে যাওয়া হচ্ছে। চলো নেক্সট দেখি, তাপ থেকে আলো, কে বলতে পারে? আলো থেকে তাপ আমরা জানি, লেখাবো না। তাপ থেকে আলো, খুব ভালো কোশ্চেন, এনটিপিসি সিবিটি 2 থেকে পড়েছে। তাপ থেকে আলো, খুব তাড়াতাড়ি বলো দেখি, কেউ একজন ভেবে চিনতে বলবে। এতজন ক্লাস করছো, একটু ভেবে চিনতে বলো। হিটার। তাপ থেকে আলো, একটা ওটা হচ্ছে মানে হতে পারে, ওটা হতে পারে, ওটা তড়িৎ থেকে তাপ হয়, তাপ থেকে আলো হয়, হতে পারে। আর একটা ভালো কিছু এক্সাম্পল যেটা পরীক্ষায় কোশ্চেন ছিল, লোহা লোহা প্রচন্ড গরম হয়ে গেলেও তো আলো দেয়। লাল। হ্যাঁ হ্যাঁ লাল বলতে পারে, তবে কোশ্চেনে যেটা এসেছিল জানো, লিখে রাখো, প্লাটিনাম পিটি তারকে উত্তপ্ত করা। ওকে, পিটি তারকে উত্তপ্ত করা, উত্তপ্ত করা। তাহলে প্লাটিনাম তাপ যদি তারকে উত্তপ্ত করা হয়, সেটি উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? আলো পাওয়া যায় বা আলো নির্গত হয়। লাস্ট নোট ডাউন করো, যান্ত্রিক থেকে শব্দ, কে বলবে? যান্ত্রিক থেকে শব্দ, প্রচুর এক্সাম্পল রয়েছে, একটু ভাবলেই পারবে। যান্ত্রিক থেকে শব্দ, বলো বলো বলো, যান্ত্রিক থেকে শব্দ। টেলিফোন হবে? নর্মাল ভাবো না, আমরা কথা বলছি, সাইকেলের বেল। বলতে পারি, আমরা কথা বলছি, কথাটাই তো যান্ত্রিক, একটা যন্ত্র কাজ করছে আমাদের, ভোকাল করা একটা যন্ত্র, শব্দ উৎপন্ন হচ্ছে। হাততালি দিচ্ছি, হাত যন্ত্র। সেখানে হাততালি দিচ্ছি, সেখানে আওয়াজ উৎপন্ন হচ্ছে। একটা কোনো বাজাচ্ছি, কোনো দেওয়ালে, দেওয়াল বলছি, একটা দরজায় ধাক্কা দিচ্ছি, একই রকম। তাহলে জাস্ট এটা ভালো লিখে রাখো, হাততালি, হ্যাঁ কি না? বা যেগুলো বললাম তোমরা পরপর নোট ডাউন করো। দেখো এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও যদি লিখতে অসুবিধা হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে না যায়নি? আরে গেছে তো। হ্যাঁ স্যার। চলো নেক্সট আমরা যেটা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট, আজকে লাস্ট টপিক এই চ্যাপ্টারের, সরল যন্ত্র। ভালো করে লেখো, সরল যন্ত্র। দেখো সরল যন্ত্র আমরা জানি যে যার যেটা হচ্ছে 3 প্রকার হয়। তাহলে সরল যন্ত্র কাকে বলে, কি বলবো? সরল যন্ত্র বলতে কি বুঝি আমরা? যদি প্রশ্ন করা সরল যন্ত্রকে কি বলবে? যে সরল সংগঠনযুক্ত যে যন্ত্র শুধুমাত্র যান্ত্রিক শক্তি ব্যবহার করে সকল বাধা অতিক্রম করতে পারি, তাকেই বলা হয় সরল যন্ত্র। এই সরল যন্ত্রের মধ্যে একটা বিশেষ টার্ম ইউজ করা হয়, সেটা কি বলতো? সেটা হচ্ছে লিভার। ওকে, লিভার। এই লিভার বলতে কি বুঝি? লিভার হলো একটি সোজা বা বাঁকানো দণ্ড। এই সোজা বা বাঁকানো দণ্ডের কে একটা কেন্দ্র করে তার চারপাশে যদি অবাধে ঘোরানো যায়, তাহলে তাকে বলা হয় লিভার। ঠিক আছে? এই লিভার ক প্রকার হয় প্রত্যেকেই জানি, নোট ডাউন করে নাও। প্রথম শ্রেণীর লিভার,
প্রথম শ্রেণীর লিভার, পাশেই খাতার হেডিং করো দ্বিতীয় শ্রেণীর লিভার, পাশাপাশি আঁকবো, মানে কখনো ডাউট থাকবে না, দ্বিতীয় শ্রেণীর লিভার। আর এরপর নোট ডাউন করো তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। ওকে, ভালো খাতার পাশাপাশি হেডিং করবে, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার। খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। আচ্ছা দেখো, প্রথম শ্রেণীর লিভার কাকে বলে বা কি ব্যাপার, আগে না ছবি আঁকাটা মানে আবশ্যক। ছবিতে একটা দণ্ড দাও, এরকম ছোট্ট করে একটা দণ্ড রাখো, এরকম জাস্ট দণ্ড বলতে একটা লাইন, লাইনটাকে একটু বোল্ড করবে, ঠিক আছে? লাইনে এখানে এ লেখো, এখানে বি লেখো, এর ঠিক মাঝ বরাবর একটা বিন্দু আঁকো যেটাকে কেন্দ্র বা যেটাকে এফ লেখো, আর তার ঠিক তলায় একটা ত্রিভুজ আঁকো, ত্রিভুজ ছোট্ট করে যেভাবে আমি আঁকলাম। বুঝছে? এইখানে এর থেকে একটা নিচের দিকে তীর চিহ্ন দাও, বি থেকে একটা নিচের দিকে তীর চিহ্ন দাও, এ থেকে যে নিচের দিকে তীর চিহ্ন দিয়েছ এখানে সাইডে লেখো বল, আর বি থেকে যে নিচে তীর চিহ্ন দিয়েছ এদিকে লেখো ভার। লেখা হয়েছে? তাহলে দুটো জিনিস আমরা পাচ্ছি, কি বলতো, ভালো করে বুঝবে। বল থেকে, আচ্ছা এখানে একটা মাঝখানে লেখো আলম্ব, ত্রিভুজের তলায় ছোট করে লেখো আলম্ব, তাহলে চিত্রটা এরকম প্রত্যেকের এসছে, বল আলম্ব ভার। তাহলে বলের যে বিন্দু এ বিন্দু থেকে এফ বিন্দু, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বলবাহু, বলবাহু। হ্যাঁ কি না? আর এফ থেকে ভার, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভারবাহু। বা যেটাকে আরেকটু ভালো ভাষায় বলতে পারে রোধবাহু, ভারবাহু বা রোধবাহু। লেখা হয়েছে, ছবিটা ভালো করে দেখো লিখতে পারলে কিনা, হয়েছে হ্যাঁ কিনা? তাহলে এই ক্ষেত্রে এর অবস্থান কোথায়, আলম্ব বিন্দুর অবস্থান কোথায়? ফার্স্ট পয়েন্ট কার ক্ষেত্রে? প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে। লিখে রাখো আলম্ব, আলম্ব বলবিন্দু ও ভারবিন্দুর মাঝে অবস্থিত। আলম্ব বলবিন্দু ও ভারবিন্দুর মাঝে অবস্থিত, একদম মিডিল বলবো না, মাঝে অবস্থিত। হচ্ছে, এবার বলো, নেক্সট পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলবাহু আর ভারবাহু কে বড় হবে কে ছোট হবে? কে ছোট হবে কে বড় হবে? দেখো সমান হবে তো। কি হয়, আমি সমান এঁকেছি বটে, কিন্তু প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভারবাহু ভারবাহু বড় বলবাহু, হয়। শোনো ওয়েট, ভারবাহু বলবাহুর থেকে বড়, ছোট বা সমান হতে পারে। তাহলে এখানে কিন্তু তিনটে কন্ডিশন অ্যাপ্লিকেবল, লিখে নাও। বলবাহু গ্রেটার দেন ভারবাহু হতে পারে, বলবাহু ইজ ইকুয়াল টু ভারবাহু বা রোধবাহু হতে পারে, আবার বলবাহু লেস দেন ভারবাহু। বুঝতে পারলে? এই তিনটে কিন্তু হতে পারে, কোনো প্রপার বলা যায় না। কথা বোঝা গেল? এর ক্ষেত্রে এই জন্য যান্ত্রিক সুবিধার মান কত হয়? যান্ত্রিক সুবিধার মান, যেহেতু কোনোটাই আমরা প্রপার বলতে পারি না, যান্ত্রিক সুবিধা একের সমান হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। একের সমান, কম ও বেশি হতে পারে। লাস্ট টপিক, এই যে প্রথম শ্রেণীর লিভার, এবার এর বাস্তবিক এক্সাম্পল কি কি? চলো পরপর বলো, এর বাস্তবিক এক্সাম্পল। হাঁড়াশি, মাছি, নলকূপের হাতল। ভেরি গুড, নলকূপের হাতল। গাড়ি পাল্লা। নোট ডাউন করো প্রথম, পরপর। নলকূপের হাতল, তারপরে ঢেকি, বেলচা, আমি মিস করে গেলে কিছু বলবে, শাবল, তারপরে হচ্ছে তুলাদণ্ড,
দাড়িপাল্লা যেটাকে বললে, পারফেক্ট। তুলাদণ্ড, তুলাদণ্ডের পর নোট ডাউন করে নাও পেরেক তোলার যন্ত্র, পেরেক তোলার যন্ত্র প্রভৃতি হচ্ছে। এগুলো প্রথম শ্রেণীর লিভারের এক্সাম্পল। কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করবে হ্যাঁ কি না? হচ্ছে এবার দ্বিতীয় শ্রেণীর লিভার। ছবি আঁকা আবশ্যক, একটাকে স্টেট, একটা লাইন টানো, সেটাকে বোল্ড করো। লিভার মানেই সেটা দণ্ড। এখানে কি হয় ভালো করে দেখো, আলম্ব বিন্দু এক কোণে, এফ এখানে লেখো, এফ এর তলায় ত্রিভুজ আঁকো, ছোট করে লেখো আলম্ব। ওকে, তারপরে লেখো হচ্ছে এখানে একটা বি লেখো, বি এর এখানে লেখো যে নিচের দিকে তীর চিহ্ন দিয়ে লেখো ভার, ভার। আর বলটা কোন দিকে কাজ করবে? বলটা বিপরীত দিকে কাজ করে, এটা এ। ওপরে লেখো এদিকে কাজ করছে বল। হ্যাঁ কি না? তাহলে বলবাহু কোনটা? বলবাহু হচ্ছে এ থেকে এফ পর্যন্ত, আর ভারবাহু কোনটা? বি থেকে এফ পর্যন্ত, তাই তো? তাহলে এখানে আলম্ব বিন্দু কোথায় অবস্থিত? কে বলবে? এখানে আলম্ব বিন্দু যে কোনো একটি প্রান্তে অবস্থিত। ওকে, নেক্সট নোট ডাউন করবে, আলম্ব প্রান্তে অবস্থিত, আলম্ব বিন্দু প্রান্তে অবস্থিত, প্রান্তে অবস্থিত। এর পরের পয়েন্টটা যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কোন বাহুটা বড় হবে? বলবাহু বড় হবে। ভারবাহু থেকে বলবাহু বড়। তাহলে নোট ডাউন করো, বলবাহু অলওয়েজ গ্রেটার দেন ভারবাহু। কেন? নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভারবাহু মানে এইটুকু, বলবাহু বলতে এতটা। ক্লিয়ার হয়েছে তো? ছবিতে রিপ্রেজেন্ট করলাম কিন্তু। তাহলে যান্ত্রিক সুবিধা কত হবে? যান্ত্রিক সুবিধা কত হবে? একের বেশি হবে সবসময়। যান্ত্রিক সুবিধা অলওয়েজ গ্রেটার দেন 1 হয়েছে। এরপরে বাস্তবিক এক্সাম্পল, দ্বিতীয় শ্রেণীর লিভার জাতি, জাতি আর নৌকার দাঁড়, নৌকার দাঁড়, নৌকার দাঁড়, নৌকার দাঁড়ের পর ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি, এক চাকার ঠেলা গাড়ি যেগুলো হয়, ঠেলা গাড়ি। তারপরে হচ্ছে যে ছিপি খোলার যে ওপেনার যেগুলো হয়, ছিপি খোলার যন্ত্র, ছিপি খোলার যন্ত্র। আর কি বলতে পারি? আর কি হবে? জল তোলার কপিকল, কপিকল। এগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটা দ্বিতীয় শ্রেণীর লেবার এক্সাম্পল হচ্ছে। চল তৃতীয় শ্রেণী দেখতে কেমন হয়? একটা আগে এঁকে নাও, একটা স্টেট, একটা আঁকো এরকম করে দণ্ড। এ দেখতে কেমন হবে? এর একদিকে সেই আবার থাকবে আলম্ব, লিখে নাও আলম্ব বলে। এবার বলো কোথায় বল, কোথায় কাজ করবে? বলটা থাকবে এইখানে, মনে থাকবে, এটা হচ্ছে বল। আর ভার কোনটা? ভার বি, ভার হচ্ছে এইখানে। তাহলে নিচেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে ভারবাহু আর এইটুকুটা হচ্ছে বলবাহু। তাহলে এখানেও আলম্ব বিন্দু প্রান্তে, আমি আর লেখাচ্ছি না, শুধু এটুকু তো লেখাতে পারি। এখানে ভারবাহুটা বা রোধবাহু যেটাকে বলি, অলওয়েজ গ্রেটার দেন বলবাহু। তাহলে এক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কি হবে? একের থেকে কম হবে। একের থেকে কম হবে। যান্ত্রিক সুবিধা লেস দেন 1, হ্যাঁ কি না? এর বাস্তবিক এক্সাম্পল কি? চলো কয়েকটা বলো। মানুষের হাত, হাত, কপিকল। হাত আগে, মানুষের হাত, মানুষের হাত। চিমটা, চিমটা। মাছ ধরার ছিপ, মাছ ধরার ছিপ। তারপরে আমাদের মুখের চোয়াল, চোয়ালটা দিয়ে এখন কোশ্চেন আসছে, হাত দিয়ে আগে আসছে, তখন চোয়াল দিয়ে আসছে। তারপর ছুরি, যে কোনো পাউরুটি বা বাটার কাটার ছুরি। ক্রেন, কোনো ক্রেন, যে ক্রেন দিয়ে কোনো জিনিস তোলা হয়। এইগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটা বলতে পারি সাঁড়াশি, সাঁড়াশি। এগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কোনো ডাউট থাকলে বলো। এখনের কোশ্চেনের ট্রেন্ড কিন্তু পাল্টাচ্ছে। কোশ্চেনে কি দাঁড়ায়? কোশ্চেনে কিন্তু এরকম হয় যে নিচের কোন বিবৃতিটি তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কিত সঠিক, নিচের কোন বিবৃতিটি ভুল,
দিয়ে এই লিভার সম্পর্কে 4টে বিবৃতি দিয়ে দেওয়া। তাই কিন্তু আমি এই ভারবাহু কোনটা বেশি, কোনটার কি আলম্ব কোথায় আছে, এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু করালাম। এক্সাম্পল তো আছেই, এই পয়েন্টগুলো তাই করিয়ে রাখলাম। পেজটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হয়েছে না হয়নি? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। প্রত্যেকে রজত লেখা হয়েছে? প্রিয়াঙ্কা, দেবস্মিতা? স্যার, হ্যালো স্যার, বলছি হুম 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 যে যেটা দিয়ে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে ওটা হচ্ছে ভারবাহু। হ্যাঁ, কোনটা বলো আর যেটা? যেমন না না না, দাঁড়া, হাতের, বুঝতে 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 অসুবিধা হলো আমার একটু। কোনটা কোনটা বলো, মানে যেটা দিয়ে? মানে যেটা দিয়ে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, যেমন হুম হাতের ক্ষেত্রে কনুই থেকে আঙুল পর্যন্ত এটা হচ্ছে ভারবাহু হবে, তাই তো? ভারবাহু হবে। আর কোনো আর ওই ওই বাহুটাই জন্য সব থেকে বড়। একটা হাতের ক্ষেত্রে আলম্ব বিন্দু কোনটা? কনুইটা হবে। কনুইটা আলম্ব বিন্দু এক সাইডে আছে, এক সাইডে হ্যাঁ, আছে। আর সব থেকে ভালো আমাদের বোঝার সুবিধার্থে এটা মনে রাখা প্রয়োজন যে ভার এক সাইডে যখন চলে যাবে তখন সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। বল যখন এক সাইডে চলে যাবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার। আর দুটোর মাঝখানে যখন আলম্ব থাকবে সেটা কি, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। দেখো তুলাদণ্ড, মাঝখানে আলম্ব। পেরেকের একদিকে আমরা চাপ দিচ্ছি, পেরেক উঠছে একদিকে, মাঝখানে প্রেসার দেওয়া হচ্ছে, হ্যাঁ কি না? বেলচা পিছন দিকে আমরা চাপ দিচ্ছি, একটা জায়গায় ঠেকিয়ে সামনের দিক করে মাল উঠছে, প্রথম শ্রেণীর লিভার, হ্যাঁ কি না? নলকূপের হাতল, আলম্ব কিন্তু মাঝখানে লেগে আছে, আমরা টিপছি, প্রেসার দিচ্ছি, একদিকে ভার দিচ্ছি, মানে বল প্রয়োগ করছি, জল উঠছে সামনের দিক দিয়ে, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো। স্যার বেলচা করে ওটা কি লিখেছেন একটু বলতে পারবেন? সাবল 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 সাবল। এটা হাতের লেখা অসুবিধা হলে একটু তোমরা আমাকে জিজ্ঞেস করে নাও। হচ্ছে, দেখো এই স্যার টপিকটা কিন্তু কোদালটা কোন শ্রেণীর লিভার হবে বুঝতে পারছি না। কোদাল হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কোদাল তৃতীয় শ্রেণীর লিভার, কোদাল তৃতীয় হবে। সাঁড়াশি কোদাল তৃতীয় লিখিনি, লিখে নাও তৃতীয়। কোদাল তৃতীয় শ্রেণীর লিভার। তবে কিছু ক্ষেত্রে জানো, কিছু ক্ষেত্রে ওই দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে ব্যবহারের প্রকৃতি অনুযায়ী লিভার কিন্তু পরিবর্তন হতে পারে। কারণ দেখো আলম্ব সাইডে, হ্যাঁ কি না? এটা তো এই দুটোর একটা খুব কমন একটা গুণ যে আলম্ব এরও এই সাইডে, এরও এই সাইডে। এবার ভারবাহু আর রোধবাহু কিরকম ক্ষেত্রে ইউজ হবে এর ওপর কিন্তু ডিপেন্ড করে যে কোনো যন্ত্র সেটা কিন্তু কি শ্রেণীর লিভার পড়বে, সেটা কিন্তু ছোট ছোট ক্ষেত্রে ডিপেন্ড করে। ওকে, যেমন দেখো কপিকলে কি হবে, কপিকলের ক্ষেত্রে কি হয়, কপিকলের ক্ষেত্রে কি হয়? কপিকলকে অনেকে প্রথম শ্রেণীর লিভার বলে। আমি অফলাইন ক্লাস করেছি, অনেকক্ষণ ধরে বোঝাতে হয়েছে। কপিকল কি প্রথম শ্রেণীর লিভার? বলো, কেউ একজন বলো, কপিকল কি প্রথম শ্রেণীর লিভার? স্যার বল তো মাঝখানে থাকে, তাহলে কিভাবে প্রথম শ্রেণীর লিভার হবে? কোনটা বলো? কপি কলের ক্ষেত্রে বল মাঝখানে থাকে, বল আলম্বটা মাঝখানে থাকে, বল মাঝখানে থাকে। আলম্বটা কোন জায়গায়? আলম্ব কোন জায়গায়? আলম্ব কোন জায়গায় বলো? আলম্বটা কোন জায়গায়? আলম্ব এক সাইডে চলে গেছে, তাহলে দ্বিতীয় তৃতীয় হতে পারে। এবার আমরা বল যেদিকে দিই সেই দিকেই হয়, কিন্তু বল বাহুটা বেশি, এই কারণে কপিকল দ্বিতীয় শ্রেণীর লিভার। দেখো এই যে হাতুড়ি কোন শ্রেণীর লিভার? হাতুড়ি কোন শ্রেণীর লিভার? কে বলবে? তৃতীয় শ্রেণী। বুঝতে পারো না, বলো, ভালো করে বলো। তৃতীয় হবে। হাতুড়ি কোন শ্রেণীর লিভার? ভালো করে বুঝবে। হাতুড়ি, আমরা যেটা হাতুড়ি দিয়ে মারছি, এটা কোন? তৃতীয় শ্রেণীর লিভার। শুনতে পেলাম না, বলো। তৃতীয়, ব্যাখ্যা করো। তৃতীয় ইংলিশে বলো সেকেন্ড না থার্ড, আমি দ্বিতীয় তৃতীয় বুঝতে করতে পারছি না, একবার বলবে। স্যার থার্ড। থার্ড। আচ্ছা থার্ড, কারণ একটু বলো, কারণটাও ব্যাখ্যা করো আমাকে, কারণটা ব্যাখ্যা স্যার করো। যেখানে ধরছি ওখানে আলম্ব, অর্থাৎ হাতের সঙ্গে যে অংশটা যুক্ত থাকে, যেটা হচ্ছে সেটা আলম্ব। হ্যাঁ। আচ্ছা, আর যেটা বল প্রয়োগ করছে আর যেখানে ভার প্রয়োগ করছে না, কি হবে তাহলে? এক প্রান্তে যেখানে পিরেকটার সঙ্গে গিয়ে আঘাত করছে ওখানে ভার, বাধা যেখানে পড়ছে, হুম, আর মাঝখানে বল থাকছে। তাহলে ওটা কি হলো?
তৃতীয় বা থার্ড। থার্ড শ্রেণীর লিভার। এবার যদি তোমাকে এটা বলা হয় চিমটা, চিমটা কোন শ্রেণীর লিভার? চিমটি, যেটা দিয়ে কোনো কিছু তোলা হয়, এটাও কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। সাঁড়াশি, সাঁড়াশি তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর লিভার। কেন সাঁড়াশি তৃতীয় শ্রেণীর লিভার কেন? সাঁড়াশির আলম্ববিন্দু কোথায় আছে? প্রান্তে আছে। প্রান্তে আছে। একদিকে বল প্রয়োগ করছি, একদিকে আমরা ভারবাহু অনেকটাই মানে বেশি বলবাহুর থেকে, অবশ্যই তৃতীয় শ্রেণীর লিভার। এবার আর একটা কোশ্চেন আসে যে ক্রিকেট ব্যাট কোন শ্রেণীর লিভার? কে বলবে? ক্রিকেট ব্যাট কোন শ্রেণীর লিভার বলা যাবে? ক্রিকেট ব্যাট কোন শ্রেণীর লিভার? একটু ভেবে চিন্তে বলো তো, বলো বলো। প্রত্যেকে তো ব্যাট আমরা খেলি, ক্রিকেট খেলেছি বা দেখি। ক্রিকেট ব্যাট কোন শ্রেণীর লিভার? স্যার তৃতীয় শ্রেণী হবে। কেন বলছো? স্যার হাতের সঙ্গে যে অংশটা আছে ওটা আলম্ব, আলম্ব, হ্যাঁ। আর যে অংশটায় বাধা পাচ্ছে ওটা সেটা ভার। হ্যাঁ, হ্যাঁ একদমই। এবং ক্রিকেট ভার আর ব্যাট, ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন র্যাকেট, এটার কার্যনীতি আমাদের হাতের মতো, এটা হাতের মতো, একদম হাতের মতো, তাই এটা তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ, বলো বলো। বলছি হুম। সাঁড়াশিটা তো প্রথম শ্রেণীর লিভার হওয়ার কথা। সাঁড়াশি, কাঁচি, এইটা কিন্তু সাঁড়াশি ও কাঁচি এ দুটিতে প্রথম শ্রেণীর লিভার এর ন্যায় আচরণ করে, সাঁড়াশি আর কাঁচি, কারণ এদের মাঝখানে আলম্ববিন্দু বর্তমান। কিন্তু হ্যাঁ স্যার। সাঁড়াশির আর কার্যনীতির ওপর যদি কার্যনীতি দেখো, তখন কিন্তু সেটা তৃতীয় শ্রেণীর লিভারের মতো কাজ করবে। ঠিক আছে, যদি কোনো ওয়েট ক্যারির ক্ষেত্রে ইউজ করে হয়, তখন সেটা কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করবে। কিন্তু যেহেতু কাঁচিরও দেখো দুটো, মানে কি বলবো, দুটো কি বলবো দণ্ড বলি বা দুটো ধারালো অংশ বলি, একটা বিন্দুর সাপেক্ষে কানেক্টেড, সাঁড়াশির ক্ষেত্রেও তাই। তো দুটো ক্ষেত্রেই কিন্তু আলম্ব বিন্দু কাঁচি বা সাঁড়াশির ক্ষেত্রে মাঝখানে, হ্যাঁ কি না? এই যুক্তিতে, হ্যাঁ স্যার। এই যুক্তিতে কাঁচি ও সাঁড়াশি প্রথম শ্রেণীর লিভার। একইভাবে কোশ্চেন এসছে রেলের এনটিপিসি পরীক্ষায়, টুথপেস্ট টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? স্যার প্রথম হবে। আর কেউ কিছু যারা বুঝে বুঝে একটু বলো দেখি, টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? শাহরুখ? স্যার তৃতীয় শ্রেণী হবে। তৃতীয় শ্রেণী বলছো। আর কেউ কিছু? আর কেউ? তৃতীয় হবে। রূপঙ্কর কি বলছো? দেবস্মিতা কিছু বলো একটু। সুচরিতা, চৈতালি কিছু বলো। প্রসেনজিৎ, রাহুল? তৃতীয় শ্রেণী মনে তৃতীয় হচ্ছে। শ্রেণী। না, টুথব্রাশ প্রথম শ্রেণীর লিভার। কেন? টুথব্রাশে আমি একদিকে ধরে আছি, ভাড়, বল প্রয়োগ করছি দাঁতে, আলম্ববিন্দু মাঝখানে, প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, মনে থাকবে। দেখো এখন আবার টুথব্রাশ ফ্লেক্সিবল হয়েছে। ফ্লেক্সিবল ইন দ্যাট সেন্স একটা অংশের পর থেকে সেটা একটু নরম, তাহলে যে অংশের পর থেকে নরম হচ্ছে সেটাকে আলম্ববিন্দু বলতে পারি, যেটা আমরা ধরে সেটা ভারবিন্দু বলতে পারি। রেসপন্স করো, বোঝা গেছে কি না? যেটা সম্পূর্ণটাই সলিড সেটা কি হবে? না না, এটা ফ্লেক্সিবল না যেটা? না না, যেটা ফ্লেক্সিবল না, যেটা সম্পূর্ণ সলিড হলেও ওটা, এটা যেহেতু ধরা আর মানে কি বলবো, দুটো আমরা একদিকে হাতে ধরছি তো, আর একদিকটা আমার দাঁতকে স্পর্শ করছে, দুটো বল আর ভার দুটো প্রান্ত চলে যাচ্ছে, মাঝখানে আলম্ব থাকতেই হবে। তাহলে এটা কি, এটা প্রোজেন লিভারেরই এক্সাম্পল। বুঝতে পারলে? হয়েছে? দেখো চোয়ালের পরে ওটা ছুরি লেখা আছে। কোনটা বলো? ছুরি? চোয়ালের পর ছুরি। ছুরি বলতে যে ছুরিগুলো আমরা পাউরুটি কাটি, বাটার নাইফ যেগুলোকে বলি, সেইগুলো। হচ্ছে? চলো, এই হচ্ছে টোটাল আমার টপিক। ভালো করে টপিকটা রেডি করো। এরপরে আবার আমি বায়োলজিতে ফিরে যাব। কেমিস্ট্রি করালাম, অ্যাসিড বেস অনেকদিন ধরে করিয়েছি। তারপরে আজকে 2 সপ্তাহে করালাম, কার্যক্রম শক্তি করালাম। এরপর আমরা বায়োলজি ফিরে যাব। বায়োলজিতে আবার ফিজিওলজি কোনো টপিক কমপ্লিট করে আবার কেমিস্ট্রি হয়, ফিজিক্স আসবো। এইভাবে একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা বায়োলজি করে রোটেট করে করে সায়েন্সটাকে এগোবো। প্রত্যেকের রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ করে নিয়ে আমাকে জানাও, যে কোনো অসুবিধা থাকলে বলো, বা আমাকে একটু জানিয়ে দিও যে কোন জোনে করেছো বা কি ব্যাপার। ঠিক আছে, গ্রুপে জানানোর দরকার নেই, আমাকে পার্সোনালি ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও। ওকে, চলো আজকে তাহলে এতটাই।